উনি ক্ষমতা নেওয়ার পরে ওনার যে এটা হলো ওনার যে পররাষ্ট্র ব্যাপারে ওনার যে one of the significant involvement is মিডল ইস্ট। ইসরায়েলকে সঙ্গে নিয়ে যেগুলো হয় উনি গাজা দখল করে নেওয়ার চেষ্টা করছেন। তারপর দেখেন যে উনি হিউম্যান রাইটস কমিশন থেকে বের হয়ে আসলেন। উনি ডব্লিউএইচও থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে চলে আসছেন, যেখানে যার মানে ম্যাক্সিমাম অর্থটা দিত যুক্তরাষ্ট্র, এবং এই যদি অর্থটা না যায় তাহলে আফ্রিকাতে আমি একটা হিসাব দেখলাম যে কয়েক হাজার লোক মারা যাবে শুধু এইডসে খুবই তাড়াতাড়ি। ওয়াল কাপুর এবং মোদি গলা ধরাধরি করে আছেন মানে ছবির ভিতরে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই লোককে করা হচ্ছে পলিটিশিয়ান অ্যাফেয়ার্স এর ইনচার্জ। খুবই বিজ্ঞ মোহাম্মদ আখতারুজ্জামান এবং মিস্টার মোহসিন রশিদ, তাদের কথা শুনে আমি দেখলাম যে যেটা আমি বুঝতে পারলাম যে দারুণ ক্ষোভ রয়েছে যে যে পদ্ধতিতে কাজগুলো করা হচ্ছে, ইউনুস গভর্নমেন্ট করছেন, তাতে তাদের মানে দারুণ ক্ষোভ রয়েছে এবং ওনারা দেশের জন্য ওনাদের অল্টারনেটিভ থিঙ্কিং রয়েছে এবং সেটা খুবই ভালো। যেমন ধরুন যে সবার তো আর একমত হবে না, বিভিন্ন দলের বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকবে, তবে যেন মনে হয় যেন সবাই মিলে যদি কোনো একটা কিছু করা যায়, কোনো পজিটিভ ব্যাপার, এই এই মানে আমরা ভুল ত্রুটির মাধ্যমে আবার তার মধ্যে ভালোও চলে আসতে পারে। তো আমি সেই ক্ষেত্রে আশাবাদী যে এই যে সব যা হচ্ছে তার হয়তো এন্ডিং একটা সুখবর হবে, এটাই আমি দূর থেকে আমার মাতৃভূমির জন্য আমার সেটা আশা। আচ্ছা, এখন যেটা আপনি বললেন যে মোদি এবং এর ডোনাল্ড ট্রাম্পের মিটিং, ভেরি ইন্টারেস্টিং। আপনি লক্ষ্য করে দেখুন যে এই মিটিংয়ে, এই যে প্রেস কনফারেন্স হলো মিটিং এর পরে, ওখানে কিন্তু মোদি কিন্তু কোনো শব্দ উচ্চারণ করেননি বাংলাদেশ সম্পর্কে। ট্রাম্প তাকে সুযোগও দিয়েছে, তাও উনি কিন্তু কোনো বক্তব্য দেননি। আর ট্রাম্প যেটা বলছেন সেটা খুবই সামান্য, যেমন একটা মোহাম্মদ আখতারুজ্জামান যেটা বলেছেন যে ওই 100 বছর ধরে যারা তোমাদের সম্পর্কে জানে তারাই এটা ব্যবস্থা করবে, আমি আর এতে নাই। আবার সে বলল আই উইল লিভ বাংলাদেশ টু পিএম মোদি, কোট আনকোট, এটা ছিল তার বক্তব্য। এর মাল্টিপল ইন্টারপ্রিটেশন আমি বাংলাদেশে দেখেছি। আমি দেখেছি যে আমাদের নামকরা পত্রিকাগুলো এক ধরনের কথা বলে আবার তারা সেটাকে রিসেন্ডও করেছে। কাজে এ নিয়ে চারিদিকে মানে খুবই সমালোচনার ঝড় বইছে, ব্লগ স্পেসে হইচই লেগে গেছে, কিন্তু ম্যাটেরিয়াল তো নেই, খুব সামান্য একটা লাইন আর তার আর একটা ছোট একটা লাইন, এই দুটোকে ভিত্তি করেই কিন্তু সবকিছু চলছে। তবে এর সঙ্গে আর একটা ব্যাপার আছে যেটা আমি অ্যাড করব, যে এই ব্যাপারে বিক্রম মিশ্রি, যেটা ভারতের যিনি পররাষ্ট্র সেক্রেটারি, উনি একটা কনফারেন্স করেছেন, সেখানে উনি একটা জিনিস বলেছেন, উনিও কিন্তু খুব প্রেসাইজ, খুব বেশি কিছু বলেননি। উনি প্রেসাইসলি বলছেন যে বাংলাদেশের মাইনরিটি ব্যাপার এবং বাংলাদেশের অন্যান্য ব্যাপার নিয়ে মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আলাপ হয়েছে, কিন্তু এই আলাপ যে কি হয়েছে সেটা কিন্তু বিক্রম মিশ্রি বলেননি। তার অর্থ যেন মনে হচ্ছে যেন সব জায়গাতে একটা গোপন রাখার একটা প্রচেষ্টা। আমার প্রশ্ন হলো কেন? আচ্ছা, আমি যেটা ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের থেকে জেনেছি, তিনি কিন্তু অনেকটা ট্রানজ্যাকশনাল। উনি কিন্তু ওই যে কোথায় গণতন্ত্র কিংবা হিউম্যান রাইটস এগুলো নিয়ে উনি খুব একটা মাথা ব্যথা করেন না, উনি হলেন ট্রানজ্যাকশনাল। আপনি লক্ষ্য করে দেখুন, উনি ক্ষমতা নেওয়ার পরে ওনার যে এটা হলো ওনার যে পররাষ্ট্র ব্যাপারে ওনার যে one of the significant involvement is মিডল ইস্ট। ইসরায়েলকে সঙ্গে নিয়ে যেগুলো হয়, উনি গাজা দখল করে নেওয়ার চেষ্টা করছেন, প্রপোজাল দিয়েছেন। দেখুন আবার ট্রানজ্যাকশনাল, ওনার কিন্তু জামাই সে কিন্তু গত বছর বলেছে যে খুব একটা সুন্দর রিভিয়েরা করা যায়, গাজা যেখানে ভূমধ্য সাগরের পারে রয়েছে ওটা একটা সুন্দর রিভিয়েরা করা যায়, এবং উনি তাই এখন ওটা দখল করে ওখানে খুব সুন্দর করে ফেলবেন।
এবং তাহলে তো এই যে মানবাধিকার মানে যেটা জাতিসংঘ থেকে বলা হয়েছে, যে প্রতিবেদন দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে অত মাথা ঘামাবে না এই ট্রাম্প সরকার। মানবাধিকার কমিশন কিন্তু উনি করেছেন, হি পুলড আউট ফ্রম দ্যাট। বাট আমাদের বুঝতে হবে যে উনি ইউএস এইডকে বন্ধ করে দিচ্ছেন, মাত্র 300 লোক রাখছেন, কয়েক হাজার থেকে মাত্র 300। তো এই যে ব্যাপারটা, ইউএস এইড করতো কি, যেখানে দারিদ্র, যেখানে দুঃখ, যেখানে মানে রোগ, এগুলোকে ওনারা হেল্প করতেন ইউএস এইডের মাধ্যমে। কিন্তু সেটা উনি বন্ধ করে দিলেন। মানে এবং গণতন্ত্র, তারপরে মানবাধিকার ইত্যাদি ব্যাপারেও কিন্তু, এবং আমাদের দেশের যে এনজিও গুলোকে ইউএস এইড কিন্তু ফাইন্যান্স করতো, এগুলোকে কিন্তু উনি ছিপি বন্ধ করে দিলেন। এখান থেকে আর অর্থ যাচ্ছে না। তারপর দেখেন যে উনি হিউম্যান রাইটস কমিশন থেকে বের হয়ে আসলেন, উনি ডব্লিউএইচও থেকে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে চলে আসছেন, যেখানে যার মানে ম্যাক্সিমাম অর্থটা দিত যুক্তরাষ্ট্র। এবং এই যদি অর্থটা না যায়, তাহলে আফ্রিকাতে আমি একটা হিসাব দেখলাম যে কয়েক হাজার লোক মারা যাবে শুধু এইডসে, খুবই তাড়াতাড়ি, যারা এইডসে অলরেডি আক্রান্ত। এবং সবকিছু, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প ট্রানজেকশনাল। উনি ওনার তাহলে লাভ, কি হতে পারে, মানে বাংলাদেশের ক্ষেত্রে উনি যদি মোদির হাতেই ছেড়ে দেন, যেটা বলছেন, বা উনি যদি মানবাধিকার ইস্যু না দেখেন। না, মোদির হাতে উনি ছেড়ে দিয়েছেন সেটাও কিন্তু সার্টেন বলা যাচ্ছে না। তবে একটা হিন্ট আছে, সেটা আমি বলবো। সেটা হলো এস পল কাপুর। এস পল কাপুর নামে এক ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিককে উনি করেছেন অ্যাসিস্ট্যান্ট, মানে নমিনেট করেছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর সাউথ এশিয়ান অ্যাফেয়ার্স। এটা করেছেন এই ভদ্রলোক। উনি আমার মানে জাত ভাই ইন দি সেন্স, উনিও কিন্তু প্রফেসর, অধ্যাপক। উনি ইউএস নেভাল একাডেমির অধ্যাপক, এবং উনি কিন্তু ক্যারিয়ার ডিপ্লোম্যাট নন। ডোনাল্ড লু এর আগে যিনি ছিলেন, উনি ছিলেন একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট, এবং ওনার পোর্টফোলিও ছিল কিন্তু আরো বিস্তৃত। উনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফর সাউথ এশিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স। এবারে যেটা আমি দেখলাম, যে সেনেট মিটিং থেকে আমি যেটা দেখলাম, যে একটা লাইন ওখানে এই এস পল কাপুরকে নমিনেট করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাউথ এশিয়ার জন্য। কাজে এই ডিফারেন্সটা যে কেন করা হলো, মানে এটা কি ডোনাল্ড লু যে জায়গাটাতে ছিল সেই জায়গাটাতে বসানো হয়েছে নাকি? সেটাকে একটু সংকুচিত করে মনে হচ্ছে। আমি এটার জন্য আমি এখানে মোটামুটি রিসার্চ করার চেষ্টা করলাম, কিন্তু কোনো ইনফরমেশন পেলাম না। তার কারণ আছে, কারণ এটাকে আমরা বলি সাব ক্যাবিনেট অ্যাপয়েন্টমেন্ট, এটা ফুল ক্যাবিনেট অ্যাপয়েন্টমেন্ট না। এখানে ওই প্যাকেজের মধ্যে ওদিন আমি দেখছি 50-এর বেশি ছিল, যেটা হোয়াইট হাউসের যেটা পাঠিয়েছে, এবং যে সেনেট মিটিং এর ভেতরে আমি দেখেছি যে ওটা প্রায় 50s-এর মধ্যে ওয়ান অফ দ্যাম। কিন্তু ইনি কে সেটাকে আমাদের আগে জানতে হবে, যে হু ইজ দিস জেন্টলম্যান। এই ভদ্রলোক হলো, তার আমি কয়েকটা বইয়ের নাম বলবো, তাহলে আপনারা দর্শক মন্ডলী বুঝতে পারবেন যে এই ভদ্রলোক কে, মানে ওনার চিন্তাধারা কি। ওনার একটা বইয়ের নাম হলো জিহাদ, ইসলামিস্ট মিলিটেন্সি অ্যাজ ফরেন পলিসি। তার আরেকটা বইয়ের নাম হলো ডেঞ্জারাস ডেটোরেন্ট। এটা কিন্তু পাকিস্তানের নিউক্লিয়ার যে অ্যাকুইজিশন, মানে যে অস্ত্র ওরা ডেভেলপ করেছে, সেটার মোটামুটি তার এগেনস্টে ডেঞ্জারাস ডিটোরেন্ট। আর জিহাদ ইসলামিস্ট, এটা কিন্তু উনি কিন্তু এই যে জিহাদি যে তৌহিদি জনতার যে জঙ্গি গ্রুপটা, তার এগেনস্টে কিন্তু, হ্যাঁ, হিজবুত তাহরির বিভিন্ন, অলমোস্ট অল অফ দেম যারা কানেক্টেড উইথ এই ধরনের ইসলামী জিহাদিস্ট আন্দোলন, তাদের কি কঠোর ভাষায় সমালোচনা করেছেন এই বইটাতে। আরেকটা বই আমি বলবো আপনারা, যেটা বিনা পয়সায় পেতে পারেন, সেটা হলো চ্যালেঞ্জেস অফ নিউক্লিয়ার সিকিউরিটি। এটা কিন্তু অনলাইন ফ্রি পাওয়া যায়। এখানে অনেককে নিয়ে উনি এটার ছিলেন ওয়ান অফ দ্য এডিটর। এখানেও কিন্তু মানে পাকিস্তান এবং ভারতের পার্টিকুলারলি তাদের যে নিউক্লিয়ার আর্মস আছে, এর বিভিন্ন সিকিউরিটি ইস্যু নিয়ে উনি ওখানে লিখেছেন। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, মানে ডোনাল্ড ট্রাম্পের মনোমানসিকতা বোঝার জন্য আরেকটা বিরাট ব্যাপার হলো অবজারভার রিসার্চ ফাউন্ডেশন। এটা ভারতের। এই ফাউন্ডেশনটা খুবই বিজেপি তারা মানে এর অংশ হলো
বিজেপির লোকজন ওখানে বেশি, তাদের ইন্টেলেকচুয়ালসরা। এবং এই অবজারভার রিসার্চ ফাউন্ডেশন কিন্তু দারুণ, মানে আপনার খুবই হিন্দুত্ববাদী, খুব এক্সট্রিম জাতীয়তাবাদী রাইট উইং অর্গানাইজেশন, কিন্তু এটা খুব নাম করা। এখন এখানে পল কাপুর ফেলো ছিলেন, এখন আপনি বুঝতে পারেন। এবং নট অনলি দ্যাট, যে ওনাকে দেখবেন যে ওই ওয়েবসাইটে যদি ঢুকে যান, তাহলে আপনি দেখবেন যে পল কাপুর এবং মোদি গলা ধরাধরি করে আছেন, মানে ছবির ভিতরে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই লোককে করা হচ্ছে পলিটিশিয়ান অ্যাফেয়ার্স এর ইনচার্জ। আচ্ছা, তাহলে কি হতে পারে? আমি ধারণা করি দুটো জিনিস, যে যুক্তরাষ্ট্রে যারা সাধারণত প্রফেশনাল, তারা যখন একটা অফিসের দায়িত্বে যান, তখন ওনারা কিন্তু মোটামুটি তারা ইরেসপেক্টিভ অফ ইউর থট, অফ দেয়ার থট প্রসেস, তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার চেষ্টা করেন। কিন্তু সমস্যা হলো, আপনার যেটা কালচার, যে কালচারে আপনি গ্রো করছেন, আমি যেটাকে বলি আপনার জার্মান ফিলোসফার হাইডেগারের যে বক্তব্য, যে ডাজাইন, যে একটা মানুষ, সে একটা বায়োলজিক্যাল এন্টিটি, কিন্তু সে যেভাবে গ্রো করে, যে জিনিসকে চিন্তা করে, যে জিনিস পড়াশোনা করে, যে এক্সপেরিয়েন্স হয়, এই থেকেই সে একটা পরিবর্তন হয়ে বিংটা হয়, সে হলো ওই ডাজাইন, নট অনলি বায়োলজিক্যাল এলিমেন্টস ইন হিম। তাহলে কাপুরকে আমি যদি ওই হাইডেগারের প্রিন্সিপালকে অ্যাপ্লাই করি, তাহলে কাপুরের যে অল চিন্তাধারা, তার যে বইপত্র, তাতে আমি কি দেখছি যে ওনার মধ্যে হিন্দুত্ববাদী ব্যাপারের সঙ্গে ওনার কিছু অ্যালাইনমেন্ট রয়েছে। এটা ওনার শাসন, 4 বছরের শাসনকালে উনি এটা অ্যাপ্লাই করবেন কি না করবেন, সেটা আমি সার্টেনলি বলে দিতে পারি না, কিন্তু আমি লক্ষ্য করব, আমি এটাকে ওপেন রাখবো যে কি হচ্ছে। কাজে এমনি একটা পরিস্থিতিতে যে আপনি মোদি এবং যে এটা বললেন, এর তো মাল্টিপল ইন্টারপ্রিটেশন আছে, খুবই এসোটারিক। আমি যা দেখলাম যে স্টেটমেন্ট গুলো ওনাদের কাছ থেকে যেটা আসছে, এমনকি আমি বলবো যে বিক্রম মিশ্রির কাছ থেকে আসছে, দোজ আর ভেরি এসোটারিক। এর ভিত্তিতে প্রেডিকশন করা কঠিন, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অফ পল কাপুর টেলস মি দ্যাট বাংলাদেশের ব্যাপারে হয়তোবা ডোনাল্ড ট্রাম্প মে লুক থ্রু দ্য আইজ অফ ইন্ডিয়া। কিন্তু সবচেয়ে বড় জিনিসটা যেটা, আমি আবার সেটাকে রিপিট করব, যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ট্রানজ্যাকশনাল, যেখানে তার বেশি লাভ হবে। কাজে এই লাভটা যে কোথায় হবে সেটা দেখতে হবে। যে বাংলাদেশের ইন্টেরিয়ারে কি হয়, তাতে আমার মনে হয় তার কিছু আসে যায় না। হি ডাজ নট কেয়ার অ্যাবাউট ইট। অনেক ধন্যবাদ। কাজে এটাকে দেখতে হবে। কাজে আমি আমার অপশনস গুলোকে আমি ওপেন রেখে দিলাম, যে ওনার কি আসলে এখানে হবে, সেটা হয়তো আমাদের এই বিজ্ঞ যারা বাংলাদেশের রাজনীতি আছেন, হয়তো আমাদের চেয়ে ভালো, আমার চেয়ে ওনাদের অনেক হয়তো জ্ঞান এ ব্যাপারে আরো বেশি।